সংস্কারের কথা বললে আমি তো বলবো প্রথমে ওইটাই তাদের করা উচিত, তাদের দলগুলো তো সংস্কার করা উচিত। শুধু দেশের সংস্কার নিয়ে তারা লাফালাফি করে বা নির্বাচনের জন্য লাফালাফি করে দেশে একটা ধোঁয়াশা তুলে পরিস্থিতি খারাপ করার তো দরকার নেই। দ্য পিস অফ কেক আপনার যেটা আপনি পাবেন আর ওদের যেটা ওরা পাবে। জনগণ যাকে চায়, যাকে যে কয়টা ভোট দেয় ওরা পাবে। আপনি অন্যান্য দলগুলোর ভিতরেও বলেন, কিন্তু না, আপনি দেখেন বিগত কিছুদিন ধরেই ইলেকশন করতে লাফাচ্ছে। তারা যে জাতীয় ঐক্যের কথা বলছিল ওইটার থেকে সবাই দূরে সরে আসছে, হানাহানি হচ্ছে। ইভেন কি এই যে কিছুদিন আগে কুয়েটে মারপিট হলো, একজন মারাও গেল দেখলাম। তার মানে যেই লাউ সেই কদু। ডক্টর ইউনূসকে কিন্তু আপনারা এত কাঁচা খেলোয়াড় ভাববেন না। হি ইজ নট মানে পুয়ার প্লেয়ার, সে কিন্তু শিয়ানা খেলোয়াড়। কাজেই আমার কথা হচ্ছে যে তার এজেন্ডা অনুযায়ী সে কাজ করতেছে, করুক। তার উপদেষ্টা মন্ডলীর ভিতরে অনেক বিতর্কিত লোক আছে, এটা আমরা জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে খালি উপদেষ্টা চেঞ্জ করলেন, এই করলেন, এইসব প্রসেসে সময় নষ্ট করে লাভ নাই। প্রথমে আমি বলি যে দেখেন, এনসিপি এরা তো ওই নাগরিক কমিটি এবং ছাত্র বৈষম্য আন্দোলনের যে ছেলেরা ওরাই জয়েন করছে। ওদের আগে একটা এইজ বার ছিল, এখন কোনো এইজ বার নাই। যে কোনো কেউ তাদের সাথে যোগদান করতে পারে, কাজ করতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের দেশে, যদিও আমরা সকলে জানি দেশের যে ইগনাইটিং ফোর্স ইন দিস জুলাই রিভলিউশন ছিল আমাদের এই ছাত্ররা। এবং আমি কাউকে খাটো করে দেখছি না। অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারাও কিন্তু অনেক নির্যাতনের মাঝখানে দিয়ে 15-16 বছর কাটিয়ে আসছে। এক পর্যায়ে গিয়ে হয়তো তারা দুর্বল হয়ে গেছে, হোপলেস হয়ে গেছে, আশাহত হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, এবং সেজন্য তাদের কর্মচাঞ্চল্য অতটা সক্রিয় ছিল না। এই ছাত্ররা আসার পর সবাই আবার শ্রেণী পেশার, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দলের লোক একসাথে হয়ে এই বিপ্লবটাকে সফলতার মুখ দেখাতে পারলো। তো এই ছাত্রদেরকে আসলে খাটো করে দেখার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। কিন্তু এই রাজনৈতিক দলগুলো অ্যাজ টাইম বাই পাস্ট, কিছুদিন পরে এরা এদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করলো। ওই যে রাজাকি ভাই যেটা বললো যে আরে এরা বাচ্চা ছেলে, এরা বুঝে না, এরা রাজনীতি কি বুঝে, আরে এরা পার্টি করলে সিট কয়টা পাবে, মানে সব হচ্ছে কি বলবো হতাশাজনক কথাবার্তা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় আমি একটা একাডেমিক কথা বলতে চাই। আমার সহ প্যানেলের যারা আছেন তারাও জিনিসটা হয়তো চিন্তা করছেন। ওটা হচ্ছে দেখেন, আমাদের দেশে রাজনৈতিক দল বলেন বা কর্পোরেট সিস্টেমে বলেন, সব জায়গায় লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেসটা নাই। আমাদের এই যে বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, আপনি দেখেন যেই নেতা আছেন, যেই এমপি মিনিস্টার হয়েছে, উনি কিন্তু বিগত 30-40 বছর ধরে এমপি হচ্ছেন, এখন বুড়ো হয়ে গেছে, অ্যালজাইমার হয়েছে, লাঠি নিয়ে হাঁটতেছে, এরপরও উনি নেক্সট ইলেকশনে নমিনেশন নিয়ে ইলেকশন করার চিন্তা ভাবনা করতেছেন। এবং নূতন যারা আছে নেতৃত্ব, তাদের কাছে পাসিং দ্য ব্যাটন বা তাদের কাছে যে দায়িত্ব হস্তান্তর বা তাদেরকে যে গড়ে তুলবে, দায়িত্ব দিবে, এইসব কোনো চিন্তা ভাবনা এদের নাই। এবং ওই যে সংস্কারের কথা বললে আমি তো বলবো প্রথমে ওইটাই তাদের করা উচিত, তাদের দলগুলো তো সংস্কার করা উচিত। শুধু দেশের সংস্কার নিয়ে তারা লাফালাফি করে বা নির্বাচনের জন্য লাফালাফি করে দেশে একটা ধোঁয়াশা তুলে পরিস্থিতি খারাপ করার তো দরকার নেই। তো যে জিনিসটা বলতেছিলাম, এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেসটা নাই, তারা নতুন নেতৃত্ব তৈরির কোনো চিন্তা নাই। ওই রকম একটা অবস্থাতে আমাদের দেশে আমরা এই ছোট থেকে দেখে আসতেছি ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি মানে কি? ওইটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের দল থাকবে, ওখানে তাদেরকে বড় বড় রাজনৈতিক দলগুলো মাসলম্যান হিসাবে, তাদের আর্ম ক্যাডার হিসাবে ইউজ করবে। তো এইটাই আমরা দেখছি ছাত্রদের রাজনীতি সীমিত, কিন্তু মূলধারা রাজনীতিতে ছাত্রদের কোনো পার্টিসিপেশন নাই। কিন্তু আমার কথা, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই ছাত্রগুলা, যেমন সার্জিস বলেন, হাসনাত বলেন, নাহিদ বলেন, দে হ্যাভ অলরেডি ডান দেয়ার মাস্টার্স, এবং মাস্টার্স করার পর তো লোকজন চাকরি টাকরি খুঁজে। তো তার মানে দে আর রেডি টু স্টার্ট দেয়ার ওয়ার্ক জব, যেটাতেই যায়। তো আমার কথা হচ্ছে এদেরকে তো বাচ্চা বলার কোনো স্কোপ নেই। তো এরা
রাজনীতি বুঝার চেষ্টা করতেছে, লেখাপড়া করতেছে এবং এই ধরনের একটা সফল আন্দোলনের নেতৃত্ব দিল, কাজে এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং এদেরকে একটা স্পেস দেওয়া উচিত মূলধারা রাজনীতিতে। কারণ এরা আজকে হয়তো না, আজকে যারা মনে করেন পাকাপোক্ত স্টেটসম্যান হিসেবে দাবি করে, পাকাপোক্ত পলিটিশিয়ান হিসেবে দাবি করে, তারা যখন রাজনীতিতে আসছিল ডে ওয়ান তাদের কি অবস্থা ছিল। তো কাজেই এই অভিজ্ঞতাটা আস্তে আস্তে হয়, রাজনীতিতে বলেন, রাষ্ট্র পরিচালনায় বলেন বা অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে বলেন। একটা লোক চাকরিতে জয়েন করার পর সে একদিনে ম্যানেজার হয় না, একদিনে ডাইরেক্টর হয় না। তো সে আস্তে 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 অভিজ্ঞতা অর্জন করে, তার যোগ্যতার ভিত্তিতে ওই অভিজ্ঞতা অর্জন করে। তো একইভাবে এদেরকে সুযোগ না দিলে এরা এগুলো শিখবে না, রাজনীতিও শিখবে না, রাষ্ট্র পরিচালনার ব্যাপারেও পাকাপোক্ত হবে না। এদেরকে এই জায়গাটা দিতে হবে এবং আমি মনে করি এইটা ওদের ডিউ শেয়ার দেওয়া উচিত এবং আমাদের বাকি যারা আছে সবাইকে এদেরকে উৎসাহ দেওয়া উচিত। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করতেছে যে তাতে তাদের পাতের ভাত বুলি শেয়ার হয়ে গেল, তাদের কেক হ্যাজ বিন শেয়ার্ড। বাট আমার কথা হচ্ছে যে দ্য পিস অফ কেক আপনার যেটা আপনি পাবেন আর ওদের যেটা ওরা পাবে। জনগণ যাকে চায়, যাকে যে কয়টা ভোট দেয় ওরা পাবে। আপনি অন্যান্য দলগুলোর ভিতরে বলেন, কিন্তু না, আপনি দেখেন বিগত কিছুদিন ধরেই ইলেকশন করতে লাফাচ্ছে, তারা যে জাতীয় ঐক্যের কথা বলছিল ওইটার থেকে সবাই দূরে সরে আসছে, হানাহানি হচ্ছে। ইভেন কি এই যে কিছুদিন আগে কুয়েটে মারপিট হলো, একজন মারাও গেল দেখলাম। তার মানে যেই লাউ সেই কদু, আমরা ওই আবার ব্যাক টু ওল্ড স্কোয়ার, দা পুরনো স্কোয়ারে ফেরত আসছি। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করতে হবে, দেশ নিজেদের সংস্কার করবে এবং এই রাজনৈতিক দল ছাত্রদের যেটা আসছে এটাকে একটা স্পেস দিতে হবে, তাদের প্রতি সমন্বিত দেখাতে হবে এবং এদেরকে আন্ডারমাইন না করে তাদেরকে উৎসাহ দিতে হবে, কারণ এদের থেকেই আমাদের আগামী দিনের আরো ভালো ভালো। ডক্টর ইউনূসকে কেন মেনে নিতে চাইনি এই প্রশ্নটা একটু শুনতে যাচ্ছি। ডক্টর ইউনূসকে মেনে নিতে চাইনি, এটা আমি হয়তো ইটস নট দ্যাট আমি কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছি। যেমন এখন প্রথমে কেউ যদি বলে অ্যাজ হি গোজ বাই বুক, কেউ যদি রুলস বাই ইদার, ও সে তো কনভিক্টেড লোক, তার নামে তো কেস টেস আছে, করা যাবে কিনা এই টাইপের হয়তো বলছে। তো এখন মেনে না নেয়ার তো আসলে যাকে পুরো দেশের লোকজন চায় ওখানে মেনে না নেয়ার একজন দুজন মেনে নেয়ার তো কিছু আসে যায় না। কিন্তু আমার কথা হচ্ছে সেনাবাহিনীতে আমি প্রথমে যে জিনিসটা, আমাকে কেউ ভুল বুঝবেন না, দর্শকদের ভিতরেও বা আমার এই প্যানেলের ভিতরেও, কারণ আমি সুপারিশ বা ওকালতি করছি না। আমি যে জিনিসটা ট্রাইং টু ব্রিং হোম দ্য পয়েন্ট ইজ দ্যাট সেনাবাহিনী বাই ইটসেলফ ইটস এন ইনস্টিটিউশন। এটা জাতীয় একটি মানে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কিত না করি এবং এর ভিতরে যেরকম অন্যান্য সেক্টরেও আছে, সিভিল প্রশাসনে বলেন, অন্যান্য ব্যবসায়ীদের ভিতরে বলেন, রাজনীতিবিদদের বলেন, অনেক করাপ্টেড লোক আছে, দুর্নীতিগ্রস্ত লোক আছে। শেখ হাসিনা বিগত 15-16 বছরে তো সব জায়গায় পছন্দ ধরাই গেছে। তার এজেন্ডা পুরা করার জন্য সে তার পছন্দ মতো লোকজন তৈরি করে নিছে। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার পর্যন্ত আপনি যান, হয়তো তার লোক দিয়ে ভরা আছে। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে অবশ্যই 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 শাস্তির আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার অনুরোধ হচ্ছে সেনাবাহিনী বাই ইটসেলফ, এই প্রতিষ্ঠানকে আমরা কেউ অযথা বিতর্কিত না করি। ব্যক্তির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি, কিন্তু কোনো প্রতিষ্ঠান নয়। এটা আমি বলবো বেসামরিক কোনো প্রতিষ্ঠান হোক, যে কোনো রাষ্ট্রযন্ত্র জাতীয় প্রতিষ্ঠানকে আমরা অনর্থক বিতর্কিত না করি, কারণ এটার কনসিকুয়েন্স কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে। বিশেষ করে সশস্ত্র বাহিনী, এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা যেহেতু প্রতিরক্ষা বিষয়ক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা হ্যান্ডেল করে, এদের জন্য আরো বেশি। কাজেই এদের বিষয়গুলো খুবই স্পর্শকাতর। সেই জন্য আমরা তো ছোট থেকে দেখে আসছি, আপনারাও দেখে আসছেন, এদের বিষয়গুলো মানে খুবই সেক্লুডেড, রেস্ট্রিক্টেড, ওইভাবে হ্যান্ডেল করা হয়, মানে নিড টু নো বেসিসে, যার যদ্দূর জানার ওইভাবে করে করা হয়। কিন্তু এখন আমি বুঝি সোশ্যাল মিডিয়ার কারণে এবং আওয়ামী লীগের দোসর যারা বা বিদেশি গোয়েন্দা সংস্থা, এদের হাতে যে টাকা আছে, এরা দেদারসে এগুলো বিলাচ্ছে।
এবং আমি বলবো রাজনৈতিক দল থেকে শুরু করে এই অবসরপ্রাপ্ত বিভিন্ন সেক্টরের লোকজন এদেরকেও এরা হয়তো কিনে ফেলতেছে, অনেকে হয়তো বিক্রি হয়ে গেছে এদের কাছে, এবং সেই জন্য ওরা একটা দেশে অরাজক পরিস্থিতি, কারণ সবাই ওরা জানে যারা করতেছে, এরাও জানে এরা দেশের লোক। জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি করলে দেশের অবস্থা কি হবে এটা আপনারাই আমাকে বলেন, ওই আফ্রিকার দেশগুলোর মতো হবে। তো সেই জন্য আমাদের দেশ ওরকম একটা অবস্থায় যেন না যায়, আমাদের সবার একটা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ইজ নট এ প্রবলেম, জাস্ট সর্ট হিম আউট, ওকে বিচার করেন, আইনের আওতায় আনেন এবং ওকে অপসারণ করেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের সুরক্ষা দিতে হবে, এইগুলোর ভাবমূর্তি আমাদের রক্ষা করতে হবে, নাইলে আমাদের রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র না থাকলে আমরাও থাকবো না। সেই জন্য আমাদের এই সমালোচনার ব্যাপারে খুবই মানে কেয়ারফুল হওয়া উচিত এবং ক্যালকুলেটিভ হওয়া উচিত। এই যে সোশ্যাল মিডিয়াতে জেনে না জেনে ইচ্ছা মতো ওই আমাদের দেশে এখন কি হয় নাই এইটা ইয়ে না করে, আমার কথা হচ্ছে যে একটা এজেন্ডা তৈরি করে আমাদেরকে দেশকে আগাতে হবে। কারণ দেখেন এই কাদা ছড়াছড়ির ভিতরে দেয়ার ইজ নো এন্ড অফ ইট। আপনি আমাকে খোঁচাবেন, আমি আপনাকে খোঁচাবো, ওই সেই পুরনো পরিস্থিতি আবার তৈরি হবে এবং দেশের ওভারঅল সিচুয়েশনটা খারাপ হবে। রাজনৈতিক চর্চা বলেন বা জনগণের জনজীবনের যে প্রশান্তি আসা, এটা তো আর আসবেই না। তো সেই জন্য গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আমি রাজনৈতিক দলগুলোকে বলবো যে আপনাদের ধৈর্য ধরা উচিত, নির্বাচন করে না লাফায়ে আপনারা। আমি এখানে একটা কথা বলতে চাই, এটা আমি আরো কয়েক জায়গায় বলছি, ডক্টর ইউনূসকে কিন্তু আপনারা এত কাঁচা খেলোয়াড় ভাববেন না। হি ইজ নট মানে পুয়ার প্লেয়ার, সে কিন্তু শেয়ানা খেলোয়াড়। কাজেই আমার কথা হচ্ছে যে তার এজেন্ডা অনুযায়ী সে কাজ করতেছে, করুক। তার উপদেষ্টা মন্ডলীর ভিতরে অনেক বিতর্কিত লোক আছে, এটা আমরা জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে খালি উপদেষ্টা চেঞ্জ করলেন, এই করলেন, এইসব প্রসেসে সময় নষ্ট করে লাভ নাই। এখন আমাদের টাইম সেন্সিটিভ,